আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 7টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে জুড়ে আছি আমি জ্যোতি, যশোর থেকে। সকালে উঠে আগে বেডশিটটা ঝেড়ে নিলাম। বাইরে চলে গেছে আমার মেয়ে, আমার হাজব্যান্ড। তো ওরা আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছে। আজকে একটু বাসার কাজ শুরু করব। তো আজ কয়েকটা দিন ধরেই তো টুকটাক করে অনেক কিছুই করছি। তারপরও আজকে আরও সবথেকে বড় কাজ রয়েছে। আমার যে মুরগিগুলো আছে ওগুলো ছাদে উঠিয়ে দেব। তো মুরগির তো অনেকগুলাই আছে, ওগুলো উঠাতে অনেকটা সমস্যা হবে। আর ওই পাশের রুমগুলো একটু পরিষ্কার করব। আর আমার বড় ছেলেটার তো শরীরটা খারাপ, ও শ্বাসকষ্ট বেড়েছে ওর, সেই সাথে তো ঠান্ডা জ্বর আছেই। আর সেই সাথে ঘরদোর পরিষ্কার করা শুরু করেছি। এই তো সময় যে এখন একটু পরিষ্কার করে নিতে পারবো, নয়তো এরপরে আর একদমই পারবো না। কেননা ওর আব্বুও বাসায় থাকবে না। আর এরপরে মেয়ের স্কুল শুরু হয়ে যাবে এবং ফাইনাল এক্সাম এর প্রস্তুতি চলবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি কিন্তু একদমই কোনো কিছুই করতে পারবো না। মানে মেয়ের দিকে একটু বেশি খেয়াল দিতে গিয়ে সংসারের দিকে একটু কম খেয়ালই আমাকে হতে হচ্ছে। আমার এই ইলেকট্রনিক বোর্ডটাতে এতটা পরিমাণে সমস্যা হচ্ছে যে আমি কোনো মতে রান্নাটা করতে পারছি না। আর আমার তো বেশিরভাগ রান্নাটা কারেন্টেই হয়। চুলায় তো একবেলা রান্না করে থাকি, কিন্তু এই ওভেনের বোর্ডটাও সরানো দরকার আছে। যেহেতু ওভেনটা এখানে রাখছি না, তো সেই কারণে ওভেনের বোর্ডটা আগে থেকে সরিয়ে নিতে বললাম। আর ভিতরটা না একদম পিঁপড়ে যে বাসা বেঁধে ফেলেছে। তো আমি বললাম যে ছকেরটা আমার কাছে দাও, আমি আগে ওটা ভালো করে ক্লিন করে নিই। তো ক্লিন করে তারপর ওকে দিচ্ছি। আর ও পরে যে ওই বোর্ডটা আস্তে আস্তে ঠিক করে তাই লাগিয়ে দিয়েছে। আর দেখুন, ঘরের কাজের জন্য আমাকে ভেন্টিলেটর নিতে হয়েছে। এগুলো তো লাগেই, সবারই লাগে। তো ভেন্টিলেটরের ডিজাইনটা শাপলা এনেছে একটা। এর আগে যে ডিজাইনটা এনেছিল ওটা আমার একদমই পছন্দ হয়নি। তো এবার আমি বলেছিলাম যে আমার পছন্দ মতো যাতে ভালো হয় ডিজাইনটা, সেটাই নিয়ে আসবা। আমি সাথে যাইনি ঠিকই, কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে এবারের ডিজাইনটা। তো এদিকে বললাম না, ঘরদোর পরিষ্কার করার কাজ শুরু করে দিব। যেহেতু এখন একটু ভালো রোদ পাওয়া যায়, আর এরপরে তো শীতকাল চলে আসবে, সময়ও হাতে কম পাবো। তো সেক্ষেত্রে সব কিছু চিন্তা করে তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম 2-1 দিন একটু ছুটি নাও বাসার জন্য। তো ও যাতে আমার কাজে একটু সাহায্য করে দিতে পারে। আর মেয়েটারও তো এক্সাম শেষ, তো সেক্ষেত্রে ও কিছুদিন ছুটি পেয়েছে। আর সামনে তো পূজার ছুটি আছেই। তো সব মিলিয়ে বেশ কয়েকটা দিন ছুটি পাচ্ছি। তো এই কয়েকটা দিন স্কুলে যাওয়া থেকে ছুটি পেয়েছি ঠিকই, কিন্তু বাসার কাজকর্ম তো বেড়েই গেছে। তো বাসার কাজকর্ম শুরু করেছি। এই যে ছেলের ঘরে যে তোশকটা দেখছেন, এটা কিন্তু একটা লেপ। তো এই লেপটা শিমুল তুলা দিয়ে বানানো। এই লেপটা রাখার আমার কোনো জায়গা নেই, তো সেই কারণে আমি তোশকের উপরে এটা বিছিয়ে দিয়েছি। তো ওটা রোদে দিয়েছিলাম তুলে। এখন তো বেশ রোদ হয় বাইরে, তো রোদ দেখে তাড়াতাড়ি রোদে দিয়েছিলাম। রোদে দিয়ে তারপর ওটা যে গরম হয়ে গেছে, ভালো করে ঝাঁটা দিয়ে এপাশ ওপাশ করে বাড়িয়ে নিয়ে তারপর ওটার ময়লাটা আগে ঝেড়ে নিয়েছি। ওটা ময়লাটা ঝেড়ে নেওয়ার পর ওটা নিচে নিয়ে এসে আবার ওই তোশকগুলো পেতে দিলাম। দিয়ে বেড কভারটা সুন্দর করে গুছিয়ে এখন আপাতত পেতে দিয়েছি, যে আপাতত এই বেডশিটটাই থাক, আমি আর একটা বেডশিট এখন আর পাচ্ছি না। তো বাইরে যেহেতু এখন একটু নোংরা হচ্ছে, ঘর পরিষ্কার করার কাজ চলছে। তো এদিকে আজকে না আমাদের মিস্ত্রি এসেছে। তো অনেক দিন ধরে বলছে আসবো 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 আসবো, তো বলে 6 দিন পর আজ এসেছে। তো ওই পাশে কাজটাও শুরু হয়ে গেছে। তো আমার ছেলেকে বললাম একটুখানি ক্যামেরাটা নিয়ে যে কতটুকু কাজ চলছে সেটা একটু ভিডিও করে নেয়।
তো এই যে আমরা আমাদের এই পাশটা না একদমই নোনা ধরে যাচ্ছিল, তো সে কারণে এই পাশটাই আগে হাত দেওয়া হলো, যে এই পাশটা আগে করে দেখি, তারপর টুকটাক কত দূর করতে পারি দেখা যাক। তো এই পাশটা আগে প্লাস্টার করে একদম সিমেন্টের যে পুরোভাবে গোলা করে দিয়ে দেয় ওইটাই দিতে বলেছি, যেহেতু ব্যাক সাইড এটা কালার আর করবো না, এভাবেই রেখে দিব। আগের দিন কলার খোসা রেখে দিয়েছিলাম, যে কলাটা এতটা সুন্দর, তো সেই কারণে ভাবলাম যে না, কলার খোসাটা আমি রেখে দিয়ে ওইটা একটু ভর্তা মতো করব। তো সেই কারণে কলার খোসাটা কুটে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে রোদের কথা বললাম, দেখুন অবস্থা, একদম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এদিকে আমার কাজটাও কিন্তু বসে গিয়েছে, বাইরে মিস্ত্রিরা সব ভিতরে এসে বসেছে। তো কিছুই তো করার নেই, এখন তো এমনই হচ্ছে, সকালবেলা উঠে দেখছি যে রোদ, আবার বিকালবেলা বাইরে দেখছি যে বৃষ্টি শুরু, বিকাল না, দুপুর টাইমেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আবার রাতে যখন ঘুমাতে যাচ্ছি তখন আবার শীত মনে হচ্ছে, কেমন যেন একটা আবহাওয়া। এখনকার আবহাওয়াটা আসলে বোঝা বড় মুশকিল। তো যাই হোক, ওইদিকে ওনারা ওনাদের মতো কাজ করে নিবে, আর আমার হাজব্যান্ড তো আছে এই দেখাশোনা করার জন্য। তো এখানটাতে আমি ওই যে বোর্ডটা ঠিক করে দিয়েছে, কারেন্টের বোর্ডটা, তো আমি ভাবলাম এখানে এই র্যাকটা একবারে পরিষ্কার করে ঝেড়ে তারপরে আবার মশলার কৌটাগুলা মুছে গুছিয়ে রেখে দিব, তাহলে নোংরাটা একটু কম পড়বে। এমনি কেনার পর থেকে একদিনও মুছেনি, তেমনভাবে নোংরা পড়েনি, হালকাভাবে যেটুকু পড়েছিল সেটা আজকে মুছে দিলাম। আমার এই যে কৌটাগুলো আমি দেখছেন কিনেছি, এগুলো খুব ছোট ছোট কৌটা, আমি কিনে রেখেছিলাম, 5 টাকা করে নিয়েছিল আমার কাছ থেকে। তো এই কৌটাগুলো আমি রেখেছিলাম এই কারণেই যে আমার যে এরকম অল্প মশলা থাকে না, যে আমাদের কিন্তু অতিরিক্ত এক বয়েম ভরে রাখা হয় না, সেগুলো বেশি দিন থাকলে একটু ড্যামেজও হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি এরকম ছোট ছোট কৌটা কিনে রেখেছি, যে 1 প্যাকেট ভাঙবো, পুরো প্যাকেটটাই আমার এই কৌটাটার ভিতরে ঢুকে যাবে, আর আমার 1 মাস চলে যায়। সেই ক্ষেত্রে আমি বুঝে শুনে, আমার হিসেব মতো আমি বুঝে শুনে তাই কৌটাগুলো কিনেছিলাম। আর এখানটাতে চায়ের কাপগুলো রেখেছি মাঝেরটাতে, তো মাঝেরটাতে চায়ের কাপ রেখেছি, যে আমার চা তো তেমনভাবে খাওয়া হয় না, তবুও ওখানেটাই রাখলাম, যখন যেরকম যদি কখনো খাই। আর চিনির কৌটা আর চায়ের কৌটা দুইটা একসাথে রেখেছি, আর পাশে যেটা ওটা সরিষা গুঁড়ো করে রাখা। তো যাই হোক, তেলের বোতল সাজিয়ে রাজিয়ে রেখেছি, আপাতত ওইভাবে থাক, তারপর আস্তে আস্তে যখন ঘর গোছাবো তখন একটু অন্যরকম করে নিব। তো এখন রান্না তোড়জোড় চলে আসলাম, তো রান্নাটা শুরু করে দেব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এর ভিতরে না জোহরের আজান দিয়ে দিয়েছে, তো 1টার বেশি বেজে গিয়েছে, রান্নাটাও শুরু করতে হবে। তো আমার গাছ থেকে পুঁই শাকটা কেটে নিয়ে এসেছি, পুঁই শাক রান্না করব, আর রান্না করব কচু দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করব, আর পুঁই শাকটা মাছ দিয়ে চচ্চড়ি করব। তো এদিকে পুঁই শাকটা কাটছি, আর একবার এটা লাগবে একবার ওইটা লাগবে, এগুলো বারবার দৌড়াচ্ছি আর দিয়ে বেড়াচ্ছি। আসলে বাসায় কাজ করালে না এটাই প্রবলেম হয়, স্থির হয়ে কোনো কাজ করা সম্ভব হয় না। তবুও অনেক দিনের পর আমার ইচ্ছাগুলো পূরণ হচ্ছে, এটাই তো অনেক। এতটা কষ্ট করেছি, যে অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করে তারপর আজ এই জায়গাটায় আসতে পেরেছি। সংসার করতে করতে মানুষ কিন্তু অনেকটা সংসারে পারদর্শী হয়ে যায়, কোনো কিছু সংসারের জন্য আলাদা করে পড়াশুনো করা লাগে না। আসলে যে কোনো জিনিস কাজ করতে করতে সেটা অভিজ্ঞতা, দক্ষতা সব কিছুই হয়ে যায়। তো সংসারে যখন এসেছিলাম কিছুই বুঝতাম না, অনেকের অনেক কথা শুনেছি, অনেক কেঁদেছি, নিজে চুপচাপ থেকেছি। আজ আর তেমনভাবে হয়তো চুপচাপ থাকি না, মাঝে মধ্যে নিজেকেও কিছু কথা বলতে হয়,
কাউকে কিছু জবাব দিতে হয়, না দিলে না নিজেই ঠকে যেতে হয়। 1000টা বার ঠকেছি, হয়তো একটা বার উত্তর দিয়েছি, তবুও পেরেছি। তো এখন আর আগের মতো নেই, এখন অনেক চেঞ্জ এসেছে আমার ভিতরে, আমি নিজেও জানি, আর আশেপাশের মানুষরাও অন্তত জানে যে আমার ভিতরে আমি অনেক চেঞ্জ এনেছি। তবে ইচ্ছা আছে আরও একাকিত্ব হয়ে যাওয়াটাই বেটার। যত রকম গীবত বলেন, যত রকম আছে ঝামেলা মুক্ত থাকা বলেন, পাপ মুক্ত থাকতে গেলে আপনাকে একাকিত্ব হতেই হবে। একাকিত্ব মানে এমন নয় যে আপনি সবার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন, সেটা নয়, আমি কিন্তু সেটা বোঝাতে চাইনি। আসলে একাকিত্ব বলতে হয়তো বাড়তি কথাগুলো বললাম না, যেটুকু প্রয়োজন সেইটুকু বললাম, বাদ বাকিটুকু নাই বলে থাকলাম। আর কিছু কিছু সময় এমনটা হয় যে আমাদের এক তরফ থেকে বলতেই থাকে, হয়তো আমরা চুপ করে শুনি, কিন্তু বাধ্য হয়ে আমাদের বলা লাগে না, আমাদের মুখ থেকে কিছু কিছু জিনিস আমরা না চাইতেও কিন্তু মুখ ফসকে বলে ফেলি। তো এরকম পরিস্থিতির শিকার আমিও অনেক হয়েছি। তো যাই হোক, এখানে কচুর তরকারি রান্না করছি, আর কচুটা না আগে সিদ্ধ দিয়ে নিয়ে এসেছিলাম চুলায়। তো চুলা থেকে সিদ্ধ করে নামিয়ে ছুলতেও তো বেশ টাইম লেগেছে। এখন কচুটা একটু মশলা দিয়ে কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে এটার ভিতরে এবার ভাজা মাছগুলো একে একে দিয়ে দিব। যখন অনেকটা অভাব ছিল, যখন আমার হাজবেন্ড বেকার ছিল, ওনার সংসারে এসে অনেকটা কথা শুনেছি, অনেকটা কটু কথা শুনেছি, অনেকে হাসি মুখে তো অনেক অপমানও করেছে। তো সেই কথাগুলো আজ মনে পড়লে খুবই হাস্যকর লাগে, আবার কষ্টও পাই। তো সব দিক থেকে যারা সেই মুহূর্তে আমাকে অনেক কথা বলে শুনিয়েছে, অনেক রকম কটু কথা বলেছে, হাসতে হাসতে অপমান করেছে, তো তাদের কথাগুলো কি এখনও পর্যন্ত কিন্তু মনে আছে। হয়তো এমন হয় না যে ঘাটা হয়তো শুকিয়ে যায়, কিন্তু দাগটা থেকে যায়। তো আমার পরিস্থিতিটাও ঠিক তেমনই। বেকারত্ব অবস্থায় বিয়ে করা মানে বেকার ছেলের সাথে বিয়ে হওয়া, যাদের হয়েছে একমাত্র তারাই বুঝবে এটার মর্ম। শূন্য হাত ধরে এতটা বছর পার করে একদম বাবুই পাখির মতো টুকটুক করে বাসাটাকে আমি সাজিয়েছি। জানি না এটা কতদূর ভোগ করতে পারবো আর কতদূর থাকবো। তো সব কিছু মিলিয়ে যেটা আল্লাহর কাছে বলবো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছে। আর যে কষ্টের দিনগুলো ছিল সেগুলো ভুলে যেতে চাই, সমস্ত সব কিছু। যদি কষ্টের দিনগুলো মনে থাকে, হয়তো কিছু কিছু খুব আপন মানুষের সাথে সম্পর্কটা হয়তো আর থাকবে না। তো সে কারণে সব কিছু ভুলে যেতে চাই আমি। জীবনে বাঁচতে গেলে, চলতে গেলে অনেক কিছুই হয়, অনেক কিছু ঘটনা ঘটে, অনেক কিছু মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। তো সব কিছুর ভিতরে এখন যেমন পরিস্থিতিতে আছি আমি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কাছে দোয়া চাইছি, দোয়া করবেন যেন এভাবেই একটু একটু করে, মানে দ্রুত গতিতে না হয়েও, খরগোশের গতিতে না হয়েও যেন কচ্ছপের গতিতে চলতে পারি, আর আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারি, সেরকমভাবেই আর কি চলছি। খুব একটা বেশি কিছু চাওয়া পাওয়া আমার নেই, একদম সিম্পল, খুব সাধারণ একটা ঘর হবে, কি খুব সাধারণ সিম্পল একটা বাড়ি হবে। তো সেখানে একদম 2টা ছানাপোনা নিয়ে যেন আমি ভালোভাবে থাকতে পারি, এবং কিছুটা ডাল ভাত খেয়ে হলেও শান্তিতে থাকতে পারি, এটাই আমার আশা। তো অনেক কিছু যে হতে হবে, আমার গাড়ি হতে হবে, 2-3 তলা বাড়ি হতে হবে, অনেক ফার্নিচার হতে হবে, এমনটা আশা কখনোই ছিল না, আজও নেই। যে সময়টা আমার হাজবেন্ড কোনো চাকরি করতো না, সে একদমই বেকার ছিল, পড়াশোনাও চালাতো। তো আমিও পড়াশুনো করতাম। বেসিক্যালি আমাদের দুইজনের বন্ডিংটা আগাগোড়াই খুবই ভালো ছিল, মানে এমনটা নয় যে যেটা আমি সাপোর্ট করি সেটা উনি করছে, সে তেমনটা নয়। আসলে দুইজনই তো আলাদা মানুষ, স্বাভাবিকভাবে দুইজনের পছন্দটাও আলাদাই হতে হবে, কিন্তু মানিয়ে নিয়েছি। আমি ওনাকে কিছুটা সাপোর্ট করি, উনি আমাকে কিছুটা সাপোর্ট করে।
তো এইভাবেই হয়তো চলছে আমাদের টোনাটুনি দুইজনের সংসার, এবং দুইজনের সংসারে দুইটা ছানাপোনাও আছে আলহামদুলিল্লাহ, তারা সুস্থ আছে, ভালো আছে। আর আল্লাহর যে কতটা রহমত আমার পরে রয়েছে, মানে সেটা আর কি আপনাদের সাথে বলে বোঝাতে পারবো না। খুব বড় একটা কিছু মানে আছে, যেটা আজ আর বলতে চাচ্ছি না, হয়তো একদিন আপনাদের সাথে শেয়ার করব যে কেন আজকের এই কথাটা বললাম, যে আল্লাহর অনেক বড় রহমত আমার পরে আছে, সেই কারণে আমার বাচ্চা দুটো আলহামদুলিল্লাহ সুস্থ আছে। নয়তো এমন পরিস্থিতি অনেক ডাক্তাররাও বলেছে আমাকে যে আপনার বাচ্চা দুটো তো সুস্থ থাকার কথা না। তো যাই হোক, আল্লাহ চাইলে যে অনেক কিছু হয়, এটাই আমার অনেকটা ধৈর্য এবং আল্লাহর প্রতি বিশ্বাস, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। আল্লাহ হাফেজ।